নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই অন্ধকারের গল্পকথা 2.2 এর সেই রহস্য ঘেরা জগতে, যেখানে প্রতিটি গল্প খুলে দেয় অজানা কিছু প্রশ্নের দরজা আর প্রতিটি ঘটনার আড়ালে লুকিয়ে থাকে অদেখা কোনো সত্য। এখানে ভয়ের চেয়ে বড় হলো কৌতূহল, আর উত্তর খোঁজার পথটাই সবচেয়ে রহস্যময়। তাহলে প্রস্তুত হন, মনোযোগ দিয়ে শুনুন আর নিজেই খুঁজে নিন সত্যের ইঙ্গিত। শুরু হচ্ছে আজকের গল্প। কলকাতার শ্রাবণ মানেই এক অন্তহীন জলছবি। আজ বিকেলটাও তার ব্যতিক্রম নয়। হ্যারিসন রোডের ওপর আমাদের সেই পুরনো আমলের 3 তলার ঘরটিতে তখন এক মন্থর নিস্তরঙ্গ শান্তি বিরাজ করছে। বাইরের জগৎটা বৃষ্টির চাদরে ঢাকা পড়ে গেলেও ঘরের ভেতরকার স্তব্ধতা যেন এক অন্য জগতের ইঙ্গিত দিচ্ছে। জানলার কাঠের খড়খড়িগুলো ঈষৎ খোলা, আর সেখান দিয়ে আসা ভিজে বাতাসের ঝাপটা ঘরের গুমোট ভাবটাকে সরিয়ে দিয়ে এক লোনা মাটির সোঁদা গন্ধ ছড়িয়ে দিচ্ছে। বাইরে একঘেয়ে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, কখনো তা তীব্র গর্জনে ফেটে বিদ্যুৎ ঝলকানি, আবার কখনো একটানা একঘেয়ে সুরে ঝরছে হালকা বর্ষণ। ভালো করে শুনলে হয়তো কানে আসবে রাস্তার পিচ ঢালা বুক চিরে ট্রামলাইনের চাকা সশব্দে এগিয়ে যাচ্ছে, আর সেই শব্দের সাথে মিশে যাচ্ছে কদাচিৎ কোনো রিকশাওয়ালার টুংটাং বেল আর বৃষ্টির ঝাপটায় বিপর্যস্ত পথচারীর দ্রুত পায়ের শব্দ। হ্যারিসন রোডের এই ব্যস্ততা আজ বৃষ্টির তোড়ে কিছুটা যেন ঝিমিয়ে পড়েছে। ঘরে এখনো লণ্ঠন জ্বালাবার সময় হয়নি। ঘড়ির কাঁটা সন্ধ্যের সংকেত দেয়নি ঠিকই, কিন্তু মেঘলা আকাশের গুরুগম্ভীর রূপ আর বৃষ্টির ঘন ছায়ায় অন্ধকারটা যেন সময়ের অনেক আগেই ঘরের কোণে কোণে বাসা বেঁধেছে। আলমারির পাল্লায় বা দেওয়ালের ক্যালেন্ডারের উপর সেই আবছা অন্ধকার এক মায়াবী রূপরেখা তৈরি করেছে। বইয়ের তাক থেকে পুরনো কাগজের গন্ধ আর বাইরের বৃষ্টির শীতলতা মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করছে। জানলার কাঁচের ওপর বৃষ্টির বিন্দুরা একে অপরের সাথে মিশে গিয়ে আঁকা বাঁকা জলরেখা তৈরি করছে। আমার প্রাণপ্রিয় বন্ধু ব্যোমকেশ তখন তার সেই পুরনো আরামকেদারায় গা এলিয়ে দিয়ে চোখের ওপর একটা হাত রেখে শুয়ে আছে, আর আমি জানলার ধারে বসে পুঁটিরামের দিয়ে যাওয়া চায়ের কাপে চুমুক দিচ্ছি। ওর অবশ্য চায়ের পেয়ালা আগেই এক চুমুকে খাওয়া শেষ হয়ে গেছে। ওর এমন আলস্যের কারণ অবশ্য একটাই, অনেকদিন যাবৎ হাতে কোনো নতুন কেস নেই। তবে মাঝে একটা দুটো কেস এসেছিল, কিন্তু সেগুলো এতটাই সহজ এবং নগণ্য যে আমার বন্ধু সেটা বাড়িতে বসেই সমাধান করে ফেলেছে। উপযুক্ত বুদ্ধিদীপ্ত অপরাধী না পাওয়ার জন্য সে এখন একটু উদাসীন। আমাদের সামনের টেবিলের ওপর তখন ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু পুরনো নথিপত্র আর একটা আদ্যিকালের পিতলের নস্যির ডিবে। আর এই নস্যির ডিবেটি একটি বড় অপরাধের সাথে যুক্ত। ব্যোমকেশ হঠাৎ চোখ না খুলেই একটা কথা বলে উঠল। বুঝলে ভায়া, এই দুনিয়ায় মানুষের সব থেকে বড় দুর্বলতা হলো তার স্মৃতি। মানুষ ভাবে সে যা দেখছে তাই ধ্রুব সত্য, কিন্তু সত্য আসলে লুকিয়ে থাকে সেই দৃশ্যের পেছনে থাকা ছায়ায়। আমি হালকা হেসে বললাম, তা হঠাৎ এত দার্শনিক কথা কেন? ওই মাস্টারি খুনের মামলাটার কথা ভাবছো নাকি? আমার কথা শুনে সে একটু নড়ে চড়ে বসলো, তারপর পকেট থেকে একটা সিগারেট বার করলো, সেটা ধরিয়ে একটা শুকটান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, হ্যাঁ, তুমি একদম ঠিক ধরেছ। ওই যে স্কুলের প্রধান শিক্ষক মশাইয়ের ঘর থেকে অমূল্য এনসাইক্লোপিডিয়া চুরি গিয়েছিল, আর সবাই ভেবেছিল ওটা বাইরের কোনো পেশাদার চোরের কাজ। আসলে রহস্যটা ছিল অতি সামান্য। চোর বাইরে থেকে আসেনি, চোর ছিল খোদ স্কুলের দপ্তরের। সে জানতো যে প্রধান শিক্ষক মহাশয় রোজ বিকেল 4টে জানলার পর্দা টেনে 5 মিনিটের জন্য ঘুমান। সেই 5 মিনিটেই খুনি পাশের ড্রেন পাইপ দিয়ে উঠে জানলার শিক আলগা করে কাজটা সেরেছিল। কিন্তু তার অপরাধ ধরা পড়লো কেন জানো?
তার হাতের নস্যির গন্ধে। প্রধান শিক্ষক মশাইয়ের টেবিলে পড়ে থাকা ধুলোর ওপর নস্যির গুঁড়ো আমি লক্ষ্য করেছিলাম, আর সেই একই নস্যি খুনি ব্যবহার করত। সত্য অনেক সময় নস্যির গুঁড়োর মতোই আমাদের চোখের সামনেই থাকে, শুধু দেখার চোখ লাগে। বুঝলে বন্ধু? ওর কথা শুনে আমি সামান্য হাসলাম, তারপরে বললাম, তাই জন্যেই তো তুমি সত্যান্বেষী, আমি নই। আমি কিন্তু মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনছিলাম। ব্যোমকেশ যখন তার পুরনো কেসগুলো বিশ্লেষণ করে, তখন মনে হয় জীবনটা একটা মস্ত বড় দাবার ছক। ওর তীক্ষ্ণ পর্যবেক্ষণ আর ইস্পাত কঠিন যুক্তির সামনে যে কোনো চতুর অপরাধীও একসময় হার মানতে বাধ্য। সে আবার বলতে শুরু করল, মানুষ অপরাধ করে অভাব থেকে বা স্বভাব থেকে, কিন্তু খুনের বেলায় থাকে কেবল ক্রোধ আর ভয়। ওই দপ্তরিকে যখন আমি ধরলাম, সে কেবল কাঁপছিল, তার অভাব ছিল না, ছিল স্রেফ সংগ্রাহকের লোভ। ঠিক যেমনটা আমরা দেখেছিলাম সেই রক্তমুখী নীলার কেসে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। আর আমি তো বুঝতে পারি না, মানুষের লোভ এতটা বেশি হয় কি করে যে সে একটা অপর মানুষকে শেষ করে দিতে দুটোবারও ভাবে না। সেই জন্যই তো এটাকে শ্রীকৃষ্ণ ঘোর কলিযুগ বলেছেন। তবে অপরাধীদের মনস্তাত্ত্বিক উন্নতি যে এই যুগে ঘটেছে, সেটা আর তোমায় বলে দিতে হবে না আশা করি। আমার বিশ্বাস, সময় যত যাবে অপরাধের ধরন ধীরে ধীরে আরো পরিবর্তন হবে। সাধারণ হিরে চুরি কিংবা হালকা খুনের কেসের বদলে আমাদের তখন বড় বড় কেস আসবে, এটা আমার বিশ্বাস। আমি একটা হাঁপ ছেড়ে পুরনো কেসটাকে ভুলে যাওয়ার চেষ্টা করলাম, কারণ কয়েকদিন যাবৎ ফের এইবারে লেখালেখিতে মন দিয়েছি। কারণটা অবশ্যই ব্যোমকেশের বকুনি। আমি যখন পকেট থেকে ফাউন্টেন পেনটা বের করে নিপটা পরীক্ষা করছি, ব্যোমকেশ তখন আরাম কেদারা থেকে সোজা হয়ে বসে টেবিলের উপর রাখা নস্যির ডিবেটা নিয়ে নাড়াচাড়া করতে শুরু করল। ওর কপালে তখন চিন্তার সূক্ষ্ম ভাঁজ। এই গত সপ্তাহের কথা, জানলার ধারে বসে বাইরের প্রকৃতিটা উপভোগ করছিলাম। এমন সময় এক প্রকার ঝাঁঝিয়ে ওঠে আমার বন্ধুটি। বলি, লেখকের কি আজকাল সাহিত্যের প্রতি নেশা টেশা বলে আর কিছুই রইল না? কাগজ আর কলমের সাথে কতদিন সম্পর্ক নেই, তা কি খেয়াল আছে? তা বন্ধুর এহেন বকুনি খেয়ে কি আর চুপ করে বসে থাকা যায়? তাই আর কি। তাই পরের দিনটা ছিল শনিবার। কাল বৃষ্টি বেশ ভালো মতো হয়ে যাওয়ার জন্য আজ আকাশটা অবশ্য বেশ পরিষ্কার। আমার ঘুম ভাঙতেই ঘরের ডান প্রান্তে দেওয়ালের ঠিক উপর দিকে চেয়ে দেখি ঘড়ির কাঁটা বর্তমানে 9:30 কাঁটা ছুঁয়েছে। আমি অলসভাবে বিছানায় উঠে বসে দেখলাম জানলার বাইরে রোদের উজ্জ্বলতা বৃষ্টির ধোঁয়া গাছগুলোর উপর পড়ে চিকচিক করছে। বৃষ্টির পরের সেই অদ্ভুত শান্ত আবহাওয়ায় মনটা এমনিতেই ভালো হয়ে যায়। বৌঠানকে চায়ের জন্য একবার হাঁকতে যাব, ঠিক তখনই ঘরে প্রবেশ করল আমার সত্যান্বেষী বন্ধুটি। সামনের চেয়ারে গা এলিয়ে দিয়ে একটা বড় হাই তুলতে তুলতে সে বলল, আরে, আমার বকুনির যে এত ভালো ফল দেবে তা ভেবে উঠতে পারিনি হে। যাই হোক, সকাল সকাল এক কাপ করে চা খেলে মন্দ হয় না, কি বলো? তুমি আসার আগে আমি ঠিক এই কথাটাই ভাবছিলাম। তাহলে বরং তুমিই ডাক দাও বৌঠানকে। হ্যাঁ, তারপর আমি বকা খাই আর কি। গত কয়েকদিন ধরে দেখছি দিনে 4 থেকে 5 কাপ চায়ের আবদার করে চলেছ। এরকম ভাবে চললে তোমার সঙ্গে আমার কপালেও যে দুঃখ রয়েছে তা ভালো মতোই আন্দাজ করতে পারি। তোমার বৌঠান যে আজ সকাল থেকে বেশ কড়া মেজাজে আছে, সেটা কি রান্নাঘর থেকে ভেসে আসা বাসন কোসনের শব্দ শুনে বুঝতে পারছো না? এই বলে একটু মুচকি হেসে হাঁক দিল ব্যোমকেশ। বলি, চা খাবে বলছে, ওর জন্য এক কাপ চা নিয়ে এসো দেখি। সঙ্গে আমারটাও নিয়ে আসলে মন্দ হয় না, বুঝলে? এই হলো ওর দোষ। আমার ঘাড়ে বন্দুক চাপিয়ে নিজের কাজটা ঠিক গুছিয়ে নিল। এ তো ভারী অন্যায়। তা মনে মনে এসব কথাই ভেবে চলেছি, ঠিক সেই মুহূর্তে ঘরে উপস্থিত হলো বৌঠান। এমনিতে বৌঠান আসার পর থেকে আমাদের জীবন অনেকটাই পরিবর্তন হয়েছে।
এখন আর পুটিরামের হাতের রান্না খেতে হয় না। তার বদলে দিনরাত্রি বিভিন্ন উপাদেয় পথ রেঁধে খাওয়ান আমাদের বৌঠান। আসলে বৌঠান একটু রাগ করলেও আমরা জানি সে রান্না করতে এবং আমাদের সেই পদ রান্না করে খাওয়াতে বেশ ভালোবাসে। আর সবথেকে বড় ব্যাপার হলো বৌঠানের হাতের রান্নার স্বাদ অতুলনীয়। যে খাবে একবার তার মুখে সারা জীবন লেগে থাকবে। তা আমি এইসব কথাই ভাবছি, তখনই বৌঠানের গলার স্বরটা ভেসে এলো। বলি, সকাল থেকে এক নাগারে কাজ করে চলেছি, সেই বেলা কারোর কোনো হুঁশ নেই। আমারও তো খানিক বিশ্রামের প্রয়োজন পড়ে নাকি? কতদিন ধরে পাহাড় আর সমুদ্র করে পাগল হয়ে যাচ্ছি, অথচ... আচ্ছা ঠাকুরপো, তুমি বলো দেখি, আমরা তিনজন শেষবারের মতো সেই কবে ঘুরতে গিয়েছিলাম? মনে পড়ে তোমার আদৌ? তোমরা তো কেসের খাতিরে এদিক ওদিক হিল্লি দিল্লি করে চলেছো। আমার কথা কি একবারও ভাবো তোমরা? আচ্ছা, আমি কি এবারে শুধু রাঁধুনি নাকি? আমি বুঝলাম বৌঠানের গলায় আজ অভিমানের সুর। আমি কিছুটা ঢোক গিলে আমতা আমতা করে বললাম, হ্যাঁ মানে ওই তো গত বছরের শেষ দিকটায় তো। তাহলে ভাবো একবার, আমারও তো ঘুরতে যেতে ইচ্ছে হয় বলো। তোমাদের এই খুনি আর চোর ধরা কি কখনো শেষ হবে না? আমাদের এ সকল কথোপকথন মাঝে একবার পাশের চেয়ার থেকে ব্যোমকেশ বলে উঠল, আহা, মন খারাপ করো না, পুজোর পর নিশ্চয়ই কোথাও যাব। তাই এখন যদি 2 কাপ চা মিলতো। চায়ের ধোঁয়ায় অনেক দুঃখই যে মুছে যায়, সে কি আর তুমি জানো না? ওর কথা শুনে এবার এক প্রকার মুখ বেঁকিয়ে রান্নাঘরে চলে গেল বৌঠান। তার পায়ের ধূপধাপ শব্দ বারান্দা দিয়ে মিলিয়ে যেতেই ভায়া আমার দিকে তাকিয়ে নিঃশব্দে হাসল। তবে আসল ঘটনাটা ঘটল সন্ধ্যের দিকে। সন্ধ্যের সময় 6টা বেজে 30 মিনিট। চারিদিকে তখন আকাশে মেঘের ঘন ঘটা। তার মাঝে আমার লেখা কিন্তু বেশ দ্রুত গতিতেই এগিয়ে চলেছে। সামনের প্রান্তে বসে থাকা ব্যোমকেশের চোখ এখন একটা ম্যাগাজিন। মিনিট খানেক বাদে সেখান থেকে নজর সরিয়ে আচমকাই বলে উঠল, গল্প লেখায় মন দিতে বলেছিলাম বলে এই নয় যে ঘুমের 12টা বাজিয়ে কাজ করতে হবে। আর দ্বিতীয় বিষয়, বেশ কয়েক বছর পূর্বেই দেশ স্বাধীন হয়েছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ইংরেজদের গালমন্দ করে কি লাভ বলো? মানে যারা আর নেই তাদের নিয়ে বেশি ভেবে কি হবে? ব্যোমকেশের এই কথায় মুহূর্তের মধ্যেই হতচকিত হয়ে যাওয়ার মতো অবস্থা হলো আমার। সেদিকে লক্ষ্য করেই খানিকটা হেসে উঠল সে। আমি ভাবলাম, ব্যোমকেশ কি আমার মনের আয়নায় উকি দিচ্ছে নাকি? ওর পর্যবেক্ষণ ক্ষমতা যে কখন কোথায় গিয়ে পৌঁছয় তা ভাবলে আমি আজও বিস্মিত হই। তারপর চমকিত হয়ে বললাম, না মানে তুমি কিভাবে বুঝলে? আমি তো আসলে... আহা, তুমি বোধ করি ভুলে গিয়েছো যে তোমার নিকটে থাকা মানুষটির নাম ব্যোমকেশ। আচ্ছা, খুলেই বলি তবে। এই যেমন ধরো, তোমার চোখের নিচে কালি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে গত কয়েকদিন ধরে তোমার ঘুম একদমই হয়নি। এখন গরম খুব একটা নেই, আর তুমি সাংসারিক মানুষও নও। তাই বউয়ের সাথে ঝগড়ার কোনো প্রশ্নই আসে না। অর্থাৎ লেখালেখিতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছো যে রাত্রে ঘুমটাও ঠিক মতো হচ্ছে না তোমার। তাছাড়া তোমার খাতার পাতায় কলমের ছাপগুলো বড্ড বেশি কড়া। মনে হচ্ছে ভেতরে বড্ড চাপা রাগ পুষে রেখেছো। আচ্ছা, সেটা না হয় বুঝলাম, তবে ওই দেশ স্বাধীন আর ইংরেজদের ব্যাপারটা? বর্তমানে আমার হাতে থাকা ম্যাগাজিনটার সামনের পাতায় স্বাধীনতা এবং ইংরেজদের অত্যাচার সম্পর্কিত একটি ছবি দেওয়া রয়েছে। বিগত বেশ কিছু সময় ধরে লক্ষ্য করছি তোমার নজর এদিকেই পড়ে রয়েছে। তাছাড়া চোখের ওই জ্বলন্ত ভাব, আর মাঝে মধ্যে হাতের 5টা আঙুল মুঠো করে হাঁটুতে ঘুষি মারা, এর থেকে ইংরেজদের প্রতি তোমার বিদ্বেষ আন্দাজ করা কি খুব কঠিন? আমি তো ডায়েরি না পড়েই তোমার মনের ডায়েরি পড়ে ফেলেছি ভায়া। সত্যি বলতে ব্যোমকেশের এই নিখুঁত পর্যবেক্ষণ ক্ষমতা এবং অনুমান শক্তির প্রশংসা না করে থাকা যায় না। সেই প্রসঙ্গেই কিছু একটা বলতে যাব, এমন সময় আমাদের কথোপকথনের মাঝে ব্যাঘাত ঘটিয়ে দরজায় কড়া নাড়া শব্দ এলো কানে। শব্দটা বেশ অস্থির এবং দ্রুত। সাধারণত কোনো খরিদ্দার বা প্রতিবেশীর কড়া নাড়া এতটা অধৈর্য হয় না। এখন আবার কি এসে হাজির হলো? নতুন কোনো কেস নয় তো আবার?
তা এই ভেবে দরজাটা খুলতেই এক প্রকার হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করলেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। মাঝারি উচ্চতার এক ব্যক্তি, চোখে চশমা, ব্যক্তিত্বে একটা হাসিখুশি ভাব বিদ্যমান। তবে দরজা খুলতেই এমন বৈচিত্র্যময় প্রবেশের কারণ কি তা বুঝে উঠতে পারলাম না। ভদ্রলোকের হাঁপানি উঠছে, যেন অনেকটা রাস্তা দৌড়ে এসেছেন। ওনার গায়ে একটা হালকা বাদামি রঙের পাঞ্জাবি, যা বৃষ্টির ঝাপটায় একপাশে ভিজে গেছে। মুহূর্তের মধ্যেই সামনের চেয়ারে গিয়ে বসে পড়লেন ভদ্রলোক। ব্যোমকেশ তাকে উদ্দেশ্য করে বলল, নমস্কার সুজিত বাবু, বসুন। তবে যে গতিতে আপনি ভিতরে প্রবেশ করলেন তা থেকে স্পষ্ট বোঝা যায় যে কোনো একটি বিষয় আপনাকে ক্রমশ ভাবিয়ে চলেছে, তাই তো? আর হ্যাঁ, পুজোর কেনাকাটা কি এখনই শুরু করে দিয়েছেন মশাই? তাহলে এত তাড়াতাড়ি নতুন পোশাক পরে কে বের হয়? আপনার পাঞ্জাবির ভাঁজ তো বলছে এটি এইমাত্র ইস্ত্রি করে বের করা হয়েছে। এক নাগারে বলে চলল ব্যোমকেশ। ওর এ সকল কথায় আগত ভদ্রলোক যে ভারী অবাক হয়েছেন তা তার চোখমুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। সুজিতবাবু নিজের চশমাটা একবার খুলে রুমাল দিয়ে পরিষ্কার করে নিলেন। সেই সূত্র ধরেই তিনি নিজের পরিচয়খানা একবার দিয়ে বলে চললেন, নমস্কার ব্যোমকেশ বাবু, আমি সুজিত মুখোপাধ্যায়। বাড়ি পার্ক স্ট্রিট লাগোয়া এলাকায়, মানে ওখান থেকে কয়েক মিনিটের হাঁটা পথ বলতে পারেন। বাবা মা কেউই নেই। বাল্যকালে মা মারা যান, আর তার কয়েক বছর পর বাবা। যদিও সেই সময় আমি অনেকটাই বড়, ফলে বিশেষ অসুবিধা হয়নি, বুঝলেন। তা এরপর একটি বেসরকারি সংস্থায় কাজও পাই, তবে বেশি দিন স্থায়ী হয়নি সেই কাজে। আসলে মানুষটা আমি খুবই খুঁতখুঁতে। বর্তমানে একটি স্থানে ম্যানেজার পদে রয়েছি। এই হলো আমার পরিচয়। তবে একটা কথা মশাই, আপনি আমার নামটা কিভাবে, মানে, আর তাছাড়া এই নতুন পোশাকটির ব্যাপারে যদি একটু খুলে বলেন। এ আর এমন কি, এই যে আপনার জামার পকেটটির দিকে লক্ষ্য করুন। ওখান থেকে আপনার পরিচয়পত্রটি বেশ খানিকক্ষণ ধরেই উঁকি দিয়ে চলেছে। সেখান থেকে আপনার নামটা জানলাম। আর বাকি রইল দ্বিতীয় বিষয়টি। অজিত, ভদ্রলোকের পোশাকের উপরের দিকে একবার নজর দাও। দেখছো না পকেটের ওপরের ওই হলুদ নকশাটা? ওটা এই বছরের পুজোর বাজারের দামি সিল্কের কাপড়ের বিশেষ ছাপ। ব্যাস, বুঝতে আর কোনো অসুবিধে হলো না। আমার দিক থেকে চোখ সরিয়ে ফের একবার বলে চলল ব্যোমকেশ, আচ্ছা সুজিত বাবু, আপনি বর্তমানে পার্ক স্ট্রিট লাগোয়া এলাকায় বসবাস করেন আর একটি স্থানে ম্যানেজার পদে কর্মরত, তাই তো? এবার বলুন, হঠাৎ কি এমন ঘটলো যে ব্যোমকেশ বক্সির নিকট উপস্থিত হতে হলো আপনাকে? সব খুলে বলুন। সব মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু, কোনো রাগ ঢাক না রেখে স্পষ্ট করে বলুন তো দেখি, ঠিক কোথায় আপনার খটকা লাগছে? সত্যি বলতে কি তেমন কিছুই নয় ব্যোমকেশ বাবু। তবে এই যে বললাম, আমি মানুষটা বেশ খুঁতখুঁতে। তাছাড়া বর্তমানে একটা ঘটনা আমায় ক্রমাগত ভাবিয়ে চলেছে। সেই কারণেই আপনার কাছে আসা, যদি কোনো সহায়তা করতে পারেন আর কি। ঘটনাটা বড্ড রহস্যময় মশাই। বুঝলাম, তবে ঘটনাটি ঠিক কি তা না বললে আমার পক্ষে সহায়তা করা সম্ভব নয় মশাই। তাহলে বলি শুনুন। আপনাকে তো বললাম যে কয়েক বছর পূর্বে একটি কোম্পানির অধীনে সুযোগ পেলেও পরিবেশ উপযুক্ত না হওয়ায় সেই কাজ আমি ছেড়ে দিই। এরপর বেশ কয়েকদিন বাড়িতে ওই লেখালেখি এবং আরো বেশ কিছু কাজ নিয়েই থাকি। পরিবারে আর কেউ নেই, ফলে বিশেষ অসুবিধা হতো না। তবে ভালো কাজের সন্ধান আসলে কেউ বা প্রত্যাখ্যান করে বলুন। ঠিক তাই, 1 মাস আগের ঘটনা। এর মাঝে বলে রাখি, আমার একটা বিশেষ অভ্যাস রয়েছে। প্রতিদিন সকাল হতেই স্নান সেরে খবরের কাগজ পড়া চাই। দেশ বিদেশের খবর না পড়া অব্দি শান্তি হয় না আর কি। তো সেই দিন সংবাদপত্রটির ভিতর থেকে অতিরিক্ত একটি কাগজ আবিষ্কার করি আমি।
কাগজটিতে দেওয়া থাকে একটা বিজ্ঞাপন, অনেকটা এই রকম: আমাদের পক্ষ থেকে একটি কাজের সন্ধান রয়েছে। আমি আর আমার স্ত্রী দুজনেই সারা দিন ব্যস্ত থাকি। বর্তমানে আমাদের অফিস সংক্রান্ত কিছু কাজের জন্য একজন লোক নিয়োগ করা হবে। এক্ষেত্রে আমাদের কয়েকটি চাহিদা রয়েছে, যেমন আবেদনকারীর পদবি মুখোপাধ্যায় হতে হবে, চোখে চশমা আর মাঝারি উচ্চতার হওয়া চাই। যদি আপনি এই কাজের জন্য উপযুক্ত হন তবে শীঘ্রই যোগাযোগ করুন। এতটা বলে একবার থামলেন ভদ্রলোক। সুজিতবাবু রুমাল দিয়ে কপালে জমে থাকা ঘামটুকু মুছলেন। ব্যোমকেশের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম ওর নজর বর্তমানে সুজিতবাবুর দিকে। ভদ্রলোককে বেশ তীক্ষ্ণভাবেই পর্যবেক্ষণ করে চলেছে সে। ঘরের মধ্যে তৈরি হওয়া নিস্তব্ধতাকে কাটিয়ে ফের একবার বলে চললেন সুজিতবাবু। কাগজে দেওয়া ঠিকানায় যোগাযোগ করার একদিনের মধ্যেই নিয়োগপত্র পেয়ে যাই, বুঝলেন। তো 1 মাস ধরে কাজ করে চলেছি, বিশেষ কোনো অসুবিধা হয়নি। তবে মনের মধ্যে কয়েকটা খটকা রয়ে গিয়েছে, যে কারণে আজ আপনার নিকট আসা। সবকিছু কেমন যেন বড্ড বেশি সাজানো মনে হচ্ছে ব্যোমকেশ বাবু। তা সেই খটকাগুলি ঠিক কি তা বলে ফেলুন দেখি। আপনার মনে হওয়াটা অমূলক না সম্ভাবনাটাই বেশি? প্রথমেই আমার মনে যে সন্দেহটি তৈরি হয় তা হলো ওই বিজ্ঞাপনটি। কেবলমাত্র মুখোপাধ্যায় পদবীর লোককে নিয়োগ করতে চাই ওরা। শুধু তাই নয়, এই ধরুন মাঝারি উচ্চতা, চোখে চশমা, এতটা হুবহু মিল কি করে? এরপরে সে আসল কথায়। সাধারণত এ সকল কাজ অফিসে গিয়ে করতে হলেও প্রথম দিন নির্দিষ্ট স্থানে গিয়ে দেখি সেটি আসলে একটি বাড়ির ঠিকানা। পার্ক স্ট্রিট থেকে খানিক দূরে ওই বাড়িটিতে থাকেন এক দম্পতি। তাদের অধীনে ম্যানেজার পদে নিয়োগ করা হয় আমায়। কাজ এমন বিশাল কিছু নয়, ওই কিছু গুরুত্বপূর্ণ তথ্য খাতায় সংগ্রহ করা কিংবা কয়েকটি হিসাব মেলানোর মতো ছোটখাটো কাজ। তবে বেতন যে কম তা একদমই নয়। সবচেয়ে বড় কথা, দীর্ঘ 1 মাস যাবৎ কাজ করলেও আজ পর্যন্ত একই সাথে দুজনের দেখা পেলাম না মশাই। সকালে একবার ভদ্রমহিলার সহিত দেখা হয়, আর ফেরার সময় মহিলার স্বামী এসে দরজা বন্ধ করে দিয়ে যান। ওনারা যেন একসাথে দেখা দেওয়াটা বড্ড বেশি এড়িয়ে চলেন। এখন আপনার নিশ্চয়ই মনে হতে পারে যে এখানে কোনো খুন নেই কিংবা চুরির কোনো প্রশ্ন নেই, তা সত্ত্বেও ঠিক কি কারণে আগমন? আসলে সত্যি বলতে গেলে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমার মনে যে প্রশ্নটি উঁকি মেরে চলেছে তা হলো, এই অদ্ভুত ধরনের কাজ করার মাধ্যমে আমি কোনো অন্যায় করছি না তো, কিংবা কোনো বড় বিপদের গন্ধ পাচ্ছি আমি? এবার ভদ্রলোককে থামিয়ে ব্যোমকেশ বলে উঠল, দেখুন, আপনি যা যা বললেন তাতে একটা সন্দেহ রয়ে যায়। তবে সামান্য তথ্য সংগ্রহ কিংবা হিসেব মেলানোর মতো কাজে কোনো রকম গন্ডগোল আছে বলে তো মনে হয় না। সবচাইতে বড় কথা, আপনি নিজে থেকে তো কোনো অন্যায় করছেন না। তবে হ্যাঁ, ভবিষ্যতে যদি গুরুতর কিছু সন্দেহ করেন তবে একবার যোগাযোগ করতে পারেন। আমি যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব। কেমন? আপাতত আপনি নিজের কাজে মন দিন, তবে চোখ কান খোলা রাখবেন। ব্যোমকেশের এই কথা শুনে বেশ কিছুটা নিশ্চিন্ত দেখালো সুজিতবাবুকে। তিনি উঠে দাঁড়িয়ে হাত জোর করে বিদায় নিলেন। আচ্ছা, আসি তবে। ভদ্রলোক বেরিয়ে যেতেই এবারে আমি ওকে প্রশ্ন করে বসলাম, বুঝি ভায়া, লোকটার কথায় কিন্তু বেশ সন্দেহ হচ্ছে। এমন অদ্ভুত রকমের বিজ্ঞাপন কে দেয় বলো তো? তার উপর আবার স্বামী স্ত্রীকে কখনোই একসাথে দেখা যায় না। বলি, একবার কি গিয়ে দেখবে নাকি? আমার তো মনে হচ্ছে ওই বাড়িতে বড় কোনো কেলেঙ্কারি চলছে। আহা, এখানে আমার কিছুই করার নেই। তুমি বলো, কেবল সন্দেহের উপর ভর করে কি কাউকে জিজ্ঞাসাবাদ কিংবা কোনো বাড়িতে গিয়ে হাজির হওয়া যায় নাকি? দেখাই যাক না। এখন বরং খেতে যাই, চলো। খিদের চোটে কোনো রহস্যই এখন আর আমার মগজে ঢুকছে না ভায়া। তবে পরের দিনই যে আমাদের জন্য এক ভয়ানক ঘটনা অপেক্ষা করে রয়েছে তা ঘুণাক্ষরে টের পাইনি। রবিবার সকাল ঘুম থেকে উঠতে বিলম্ব হওয়ার দরুন
ব্যোমকেশের বকুনিও জুটল ভাগ্যে। এই অজিত, তোমার কি কোনো কাণ্ড কারখানা নেই? আজ কত কাজ, আর তুমি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ। গতকাল রাতে বৌঠানের কথাখানা একবার মাথায় এলো। উৎসবের পূর্বে ঘরদোর ছাড়ার বিশেষ দায়িত্ব এসে পড়তেছে আমাদের দুই বন্ধুর ভাগ্যে। অগত্যা বিছানা ছেড়ে উঠে স্নান সেরে শুরু হয়ে গেল কাজ। ঘড়িতে তখন 12:40। সাফাই অভিযান শেষ করে বর্তমানে খানিক বিশ্রাম নিয়ে চলেছি। সামনের চেয়ারে বসে এবারে একটা সিগারেট জ্বালালো ব্যোমকেশ। আজ বড় ক্লান্ত বন্ধু, এবার একটা বিয়ে করো দেখি। আমি একাই কেন সংসার ধর্ম পালন করি বলো? ঘর ঝাড়ার দায়িত্বটা অন্তত আমার সাথে ভাগ করে নিতে পারতে। না ভাইয়া, ওসব থেকে আমি নেই। এই লেখালেখি আর তোমার সহযোগী হিসেবে দিব্যি দিন কাটছে আমার। আবার বিয়ে কেন বলো তো? তোমার ঘর ঝাড়ার লোক দরকার হলে আমাকেই বলো, আমি বরং লোক খুঁজে দেব। এইভাবে বেশ কিছুক্ষণ কথোপকথন শেষে বৌঠানের উদ্দেশ্যে ডাক দিতে যাব, এমন সময় প্রচণ্ড আওয়াজ করে আমাদের বাড়ির ঠিক সামনেই একটা গাড়ি এসে থামল। গাড়ির ব্রেক কষার সেই তীক্ষ্ণ শব্দ শুনে আমরা দুজনে প্রায় চমকে উঠলাম। ভায়া তরাক করে সোফা থেকে উঠে জানলার দিকে এগিয়ে গেল। ওর কপালে তখন এক ধরনের কড়া ভাঁজ পড়েছে। কে এসেছেন বলো তো? মানে মানে আমি কি করে বলবো? তাছাড়া ওই গাড়ির মালিক যে তোমার কাছেই আসবে সেটাই বা বুঝলে কিভাবে? এই জন্য বলি, চারপাশটাতে একটু ভালো করে নজর রাখো। এত সময় পরে এসেও যদি তুমি পুলিশ ভ্যানের শব্দ চিনতে না পারো, তবে কিছু বলার নেই আর। আমি জিভ কেটে বললাম, এই দেখেছো? একদমই বুঝতে পারিনি গো। তাহলে কি? আমি একটু লজ্জিত বোধ করলাম, কারণ ব্যোমকেশের তীক্ষ্ণ অনুমানের কাছে আমার সাধারণ বুদ্ধি বারবার হার মেনে যায়। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যেই এসে হাজির হবেন মানিক বাবু। তবে কি কারণে তার এই আগমন তা বোঝা মুশকিল। ব্যোমকেশ চশমাটা খুলে রুমাল দিয়ে মুছতে মুছতে জানলার খড়খড়ির দিকে চাইল, যেন বাইরের বৃষ্টির শব্দের মধ্যে সে কোনো আসন্ন বিপদের পদধ্বনি শুনতে পাচ্ছে। মিনিট খানেকের মধ্যেই ঘরে এসে হাজির হলেন মানিকবাবু। সিঁড়িতে ওনার ভারী জুতোর শব্দ এবং দ্রুত নিঃশ্বাসের আওয়াজই বলে দিচ্ছিল যে ঘটনা বেশ গুরুতর। মানিকবাবু ঘরে প্রবেশ করে বললেন, নমস্কার ব্যোমকেশ বাবু, কেমন আছেন? অনেকদিন বাদেই আবার আপনার বাড়িতে এলাম। কি করি বলুন, এমন একটা বিচিত্র কেস এসে হাজির হয়েছে যে কি বলি, তাই না জানিয়ে আসতে হলো আর কি। ব্যোমকেশ মানিকবাবুর বসার ভঙ্গি আর ওনার কপালে জমে থাকা ঘামটুকু খুব নিষ্প্রিয়ভাবে লক্ষ্য করল। বৌঠানকে চা আনতে পাঠিয়ে এসে ওনার দিকে উৎসুক দৃষ্টিতে তাকালো। আপনার মুখ চোখ দেখে তা স্পষ্টই বোঝা যাচ্ছে মশাই। আসুন, চেয়ার গ্রহণ করুন। এই সত্য, 3 কাপ চা এনো তো। খানিকক্ষণ সব চুপ। চায়ে চুমুক দিতে দিতে এবারে আমি উত্তেজিত হয়ে বললাম, তা মশাই, কি হয়েছে খুলে বলুন। কি এমন বিচিত্র কেস? অতীতে আপনাকে এতখানি চিন্তিত তো কখনো দেখিনি। আমার উত্তেজনা দেখে ব্যোমকেশ মুচকে হাসল, কিন্তু মানিকবাবুর চোখের আতঙ্ক কমল না। গতকালের ঘটনা ব্যোমকেশ বাবু, বিকেলের দিকে থানায় বসে রয়েছি, আচমকাই বেজে ওঠে আমার টেলিফোনটা। ফোন ধরতে জানা যায় শ্যামবাজার সংলগ্ন এলাকায় একটা খুন হয়েছে। তৎক্ষণাৎ পৌঁছে যায় ঘটনাস্থলে। তবে সেখানে পৌঁছে মৃতদেহটিকে দেখে চমকে উঠি। লাশের চোখগুলো বিস্ফারিতভাবে খোলা, যেন এমন কিছু দেখে ফেলেছেন যা আর সাধারণ 5টি বস্তুর মতন নয়। অপার্থিব কোনো বিষয়বস্তু দেখেই হয়তো পরপারে রওনা দিয়েছেন তিনি। বুঝলাম। তবে মৃতের পরিচয় কি, আর কোথায় উদ্ধার হয় এই দেহ? ব্যোমকেশ পকেট থেকে একটা সিগারেট বের করে দেশলাই জ্বালালো। মৃতের নাম ভবেশ চট্টোপাধ্যায়, বয়স 64 কি 65 হবে। শ্যামবাজার এলাকায় বেশ বিলাসবহুল বাড়ি রয়েছে ভদ্রলোকের। এক ছেলে, নাম মিলন চট্টোপাধ্যায়, বেশ সম্ভ্রান্ত পরিবারের বলেই মনে হয়। পারিবারিক ব্যবসা রয়েছে। তবে বর্তমানে ভবেশবাবুর মৃত্যুটা, আর জানেন মশাই, সবচাইতে আশ্চর্যজনক ঘটনা হলো খুনের পর চোখে কাজল, কানে দুল আর পরনে শাড়ি সহ উদ্ধার করা হয় ভদ্রলোককে। কিন্তু হত্যার পর ঠিক কি কারণে খুনি এই সমস্ত কাণ্ড ঘটালো তা ভারী চিন্তার বিষয়।
অতীতে এরকম কোনো কেস আমি দেখিনি। আর তার মধ্যে উপর মহলের চাপ, এখন কেবল আপনি আমাকে বাঁচাতে পারেন। কেসটার তদন্ত যদি আপনি... এক নাগারে এই সকল কথা বলে এবারে থামলেন মানিকবাবু। লাশকে শাড়ি আর কাগজল পরানোর কথা শুনে আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল, কিন্তু ব্যোমকেশের মুখের রেখায় কোনো বিকার দেখা দিল না। রহস্য যে ভারী জটিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার গোয়েন্দা বন্ধুটির কপালে ইতিমধ্যেই বেশ কয়েকটা চিন্তার ভাঁজ দেখা দিয়েছে, তবে মুহূর্তের মধ্যেই সেগুলিকে গায়েব করে সে বলে উঠল, কোনো পুরনো শত্রুতা বলেই মনে হয়। আচ্ছা, ভবেশবাবুর মৃত্যুর কারণ ঠিক কি, আর পোস্টমর্টেম রিপোর্টে কি এসেছে? ব্যোমকেশের শান্ত গলার স্বরে মানিকবাবু যেন একটু ধাতস্থ হলেন। প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী মাথার পিছনে ভারী কোনো বস্তুর আঘাতে অজ্ঞান করা হয় ভবেশ চট্টোপাধ্যায়কে। তারপর বুকে বেশ কয়েকবার ছুরির আঘাত। যদিও পোস্টমর্টম রিপোর্ট আসা বাকি আছে এখনো। মানিকবাবু পকেট থেকে একটা রুমাল বের করে মুখ মুছলেন। বুঝেছি, তাহলে একটা কাজ করা যায়। আজ বরং থাক, আগামীকাল সকালে একবার ভবেশবাবুর বাড়ি যেতে হবে। আপনি সকাল 9টা নাগাদ এখানে এসে উপস্থিত হবেন। তারপর নয়... ব্যোমকেশ টেবিলের উপর রাখা নস্যি ডিবিটা নিয়ে নাড়াচাড়া করতে শুরু করলো। ও জানে যে সত্যের জ্বর ছাড়াতে গেলে ঘটনাস্থলে যাওয়াটা এখন সব থেকে জরুরি। আপনি আমায় বাঁচালেন, তাহলে কালকে ঠিক সময় মতন চলে আসবেন কেমন? বেশ আশ্বস্ত হয়ে এবারে বের হলেন ভদ্রলোক। মানিকবাবু উঠে দাঁড়িয়ে একটা নমস্কার করে ঘর থেকে বেরিয়ে গেলেন। এরপর সারাদিন এ বিষয়ে বিশেষ কিছুই বলেনি ভায়া। দুই একবার খালি নিজের মনেই বিড়বিড় করেও, শাড়ি, কানের দুল, চোখে কাজল, কিন্তু কেন মহিলাদের সাজেই বা কেন? আজ সোমবার। ব্যোমকেশের কথা মতো সকাল হতেই হাজির হলেন মানিকবাবু। অবশেষে তার গাড়িতে চেপেই আমরা রওনা দিলাম। 9টা বেজে ঠিক 30 মিনিটের মাথায় গিয়ে উপস্থিত হলাম ভবেশ চট্টোপাধ্যায়ের বাড়ি। দোতলা বাড়িটিতে প্রবেশ করতেই সেটির সাজসজ্জার দিকে প্রথম নজর যায় আমার। দেওয়ালে টাঙানো একাধিক চিত্র, মূর্তি সম্ভার দেখে স্পষ্ট বোঝা যায় বাড়ির মালিক বেশ শৌখিন মানুষ ছিলেন। ব্যোমকেশ খুব সাবধানে দরজার ফ্রেম আর কার্পেটের ধুলো খুঁটিয়ে দেখছিল। ওর নজর এড়িয়ে কিছু যাওয়া সম্ভব নয়। বেশি সময় অপেক্ষা করতে হলো না। মিনিট খানেকের মধ্যেই এসে উপস্থিত হলেন মিলন চট্টোপাধ্যায়। বেশ লম্বাটে ধরনের, বয়স হবে ওই 30-এর আশেপাশে। ব্যক্তিত্বে কঠোর একটা ভাব থাকলেও বর্তমানে পিতৃবিয়োগের কারণে ভদ্রলোক যে ভেঙে পড়েছেন তা তাঁর মুখ চোখ দেখে স্পষ্ট বোঝা যায়। আমাদের দেখে দুহাত জড়ো করে নমস্কারের পরে সামনের চেয়ারে বসতে বললেন তিনি। মিলনবাবুর পরনের জামাটা বেশ কুঁচকানো, মনে হয় সারা রাত দুশ্চিন্তায় ওনার চোখের পাতা এক হয়নি। খানিকটা সময় সব চুপ। সিগারেট জ্বালিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে এবারে ব্যোমকেশ বলে উঠল, নমস্কার, আমি ব্যোমকেশ, আর ইনি আমার বন্ধু। মানিকবাবুর বিশেষ অনুরোধের কারণেই ভবেশ চট্টোপাধ্যায়ের হত্যার কেসটি বর্তমানে আমি দেখছি। আপনার বাবার খুনের বিষয়ে মোটামুটি একটি ধারণা পেয়েছি, তবে অপরাধীকে খুঁজে বের করতে হলে আপনার সহায়তা একান্ত কাম্য। ভবেশবাবুর মৃতদেহ প্রথম কে আবিষ্কার করে? ওনার হত্যার পিছনে কার হাত থাকতে পারে বলে আপনার মনে হয়? সব খুলে বলুন। ব্যোমকেশের তীক্ষ্ণ দৃষ্টি মিলনবাবুর মুখের ওপর স্থির হয়ে রইল। কয়েক মিনিট চুপ করে রইলেন মিলনবাবু। ব্যোমকেশ প্রশ্নের জবাবে কি উত্তর দেবেন তাই যেন একবার মনে মনে চিন্তা করে নিলেন ভদ্রলোক। ওনার অস্থিরতা বলে দিচ্ছিল যে উনি কোনো গোপন কথা আগলে রাখছেন। গত শনিবারের কথা ব্যোমকেশ বাবু। দুপুরের দিকে ব্যবসার কাজে একটু বের হই। সন্ধে তখন ওই 6টা হবে। কাজ সেরে বাড়ি ফিরতেই দেখি এক ভয়ানক দৃশ্য। এই হল ঘরের মাঝখান বরাবর পড়ে বাবার মৃতদেহ। সে কি বিভৎস কাণ্ড মশাই! বাবার শরীর হতে সম্পূর্ণ মেঝে ভর্তি রক্ত, স্থানে স্থানে ক্ষত চিহ্ন। সবচেয়ে বড় কথা, তার পরনে শাড়ি, চোখে কাজল। এক সময় তো অজ্ঞান হয়ে পড়েই যাচ্ছিলাম, তবে নিজেকে সামলে নিয়ে তৎক্ষণাৎ যোগাযোগ করি সিদ্ধেশ্বর মহাপাত্রের সহিত। সিদ্ধেশ্বর বাবু আমাদের পরিবারের চিকিৎসক বলতে পারেন।
তবে কোনো লাভ হয়নি। ভদ্রলোক আসার অনেক আগেই বাবা মারা যান। এরপর তো আপনারা সবটাই জানেন। অর্থাৎ আপনাদের বাড়ির উপর ক্রমাগত নজর রাখা হয়ে চলছিল, সেই কারণে। আচ্ছা মিলন বাবু, বাড়িতে কি কোনো চাকর কিংবা অন্য কেউ? ওখানেই তো মূল সমস্যা। আজ প্রায় 30 বছরের উপর সময় ধরে এ বাড়ির দেখাশোনা করে চলেছেন কল্যাণ কাকা। রান্না বান্না থেকে শুরু করে বাবার খাওয়ার দেখাশোনা করার দায়িত্ব ছিল 60 ওই বৃদ্ধের ওপর। অথচ গত পরশু থেকেই এক প্রকার গায়েব হয়ে গিয়েছে সে। পুলিশকেও জানিয়েছি, ওরা খুঁজে চলেছে। সত্যি বলতে আমার মাথায় কিচ্ছুটি ঢুকছে না মশাই। মিলনবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে মেঝের দিকে চাইলেন। মিনিট খানেক আবার সব চুপ। ব্যোমকেশের কপালের চিন্তার বলিরেখাগুলো যেন আরো প্রকট হয়ে উঠেছে। যদিও এর মাঝেই মানিকবাবু একবার বলে উঠলেন, হ্যাঁ ব্যোমকেশ বাবু, কল্যাণের উদ্দেশ্যে ইতিমধ্যে তল্লাশি শুরু করে দিয়েছি। তবে এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। আমার মনে হয় এসবের পিছনে হয়তো ওরই হাত থাকতে পারে। মানিকবাবুর কথায় ব্যোমকেশ শুধু একবার মাথা ছাড়ল। না মানিকবাবু, এক্ষেত্রে সেই সম্ভাবনা খুব একটা দেখছি না। কারণ আপনার কথা অনুযায়ী এই বাড়িতে কোনো রকমের চুরি কিংবা ডাকাতি হয়নি। তাহলে সে ভবেশবাবুকে খুন করতে যাবে কেন? আর দ্বিতীয় কথা হলো, মৃতদেহে এতবার ছুরির আঘাত আর ওই অদ্ভুত সজ্জা। না মশাই, এই ঘটনায় অতীতের কোনো শত্রুতা কিংবা আক্রোশের যোগ থাকলে অবাক হব না। ব্যোমকেশের এই অমোঘ যুক্তির সামনে মানিকবাবু কোনো কথা বলতে পারলেন না। কথাখানা আপনি মন্দ বলেননি। আসলে কল্যাণ কাকার উপর সন্দেহের বিশেষ কোনো কারণ নেই। তবে বিশ্বাস করুন, কারোর সাথে কোনো রকমের শত্রুতা আমাদের নেই। বাবা বরাবরই খুব শান্তিপ্রিয় একজন মানুষ। তাই মিলনবাবু চশমাটা খুলে চোখের জল মুছলেন। আচ্ছা, শেষ একটা প্রশ্ন। আপনি আর ভবেশবাবু ছাড়া কি পরিবারে আর কেউ আছেন কিংবা অতীতে ছিলেন এমন কেউ? ব্যোমকেশের এই আকস্মিক প্রশ্নে মিলনবাবু এক মুহূর্তের জন্য যেন থতমত হয়ে গেলেন। তবে কি কারণে তার এই আচরণ তা বুঝলাম না। যদিও মুহূর্তের মধ্যেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি জবাব দিলেন, না মশাই, ছোটবেলায় মা মারা যান। তারপরে বাড়িতে থাকি বলতে আমি, বাবা আর কল্যাণ কাকা। নিকট কিংবা দূরের কোনো আত্মীয়ই নেই আমাদের। ব্যবসা ক্ষেত্রে কয়েকজন বন্ধু, ব্যাস। মিলনবাবুর কণ্ঠস্বরের এই অস্বাভাবিকতা ব্যোমকেশের কান এড়াতে পারল না। এভাবেই আরো বেশ কয়েকটা প্রশ্নোত্তরের পালা শেষে আমরা উঠে পড়লাম। যদিও বের হওয়ার আগে ভবেশবাবুর ঘরটা একবারে দেখে আসলো ভায়া। সন্ধ্যের দিকে ঘরে বসে লেখালেখি করলেও মনটা পড়েছিল কেসের দিকে। সেই সকালে বাড়ি পৌঁছানোর পর ফের আর একবার বের হয়ও। কিছু সময় পূর্বে ফিরলেও পাশের ঘরটিতে নিজেকে বন্দি করে রেখেছে সে। একবার ডাকতে যাব কিনা ভাবছি, ঠিক এমন সময় বাংলার পাঁচের মতো মুখ নিয়ে বেরিয়ে এলো সে। ওইদিকে লক্ষ্য করি এবারে বলে উঠলাম, কি ভায়া, কোথায় গিয়েছিলে? কি ভেবে চলেছ? কিছুই তো খোলসা করে বলছো না। মুখটাও এমন করে রেখেছো, বলি নতুন কোনো তথ্য হাতে লাগলো নাকি? আমার কৌতূহল দেখে ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে আরামকে দাঁড়ায় ধপ করে বসল। তেমন কিছুই না। আসার পথে সুজিত মুখোপাধ্যায়ের সাথে দেখা হলো। ভদ্রলোককে দেখে ভারী চিন্তিত লাগছিল। গত দুদিন ধরে নাকি অফিসে যেতে বারণ করেন মালিক। ফলে আদৌ সেই কাজটি তার টিকবে কিনা সেই নিয়েই আশঙ্কায় রয়েছেন উনি। খানিকক্ষণ কথা বলে সান্ত্বনা দিয়ে আসলাম আর কি। ব্যোমকেশের অন্যমনস্ক ভঙ্গি দেখে আমি বুঝলাম সে সুজিতের কথা বললেও তার মনের ম্যাপটা অন্য কোথাও আঁকা হচ্ছে। আচ্ছা, ভবেশবাবুর ঘরে অত সময় ধরে কি করলে? তা কোনো বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস মিলল কি? দেখেছ তো, আসল বিষয়টাই ভুলে যাচ্ছিলাম। ভালো হলো মনে করিয়েছ অজিত। শোনো তাহলে, ভদ্রলোকের ঘরে তেমন কিছুই মেলেনি। ফলে এক প্রকার নিরাশ হয়ে বের হচ্ছিলাম। এমন সময় ঘরের ডান প্রান্তে থাকা টেবিলের উপর নজর যায় আমার। সেদিক বরাবর এগোতেই
একটি ডায়েরির ভিতর থেকে এমন একটা জিনিস আবিষ্কার করি যা ইতিমধ্যেই বেশ কয়েকটা খটকার জন্ম দিয়েছে, বুঝলে? কি সেই জিনিস? আমার অস্থিরতা কয়েক গুণ বেড়ে গেল। একখানা ছবি, আন্দাজ করি বেশ কয়েক বছর পুরনো, কারণ ছবিটিতে ভবেশবাবুর বয়স বেশ অল্প, ভদ্রলোকের পাশে তার স্ত্রী আর মিলনবাবু। কিন্তু সেক্ষেত্রে খটকার কি আছে সেটা তো বুঝলাম না। ওই পর্যন্ত সবকিছুই ঠিক ছিল, তবে সেখানে উপস্থিত রয়েছে আরো একটি মানুষ। হ্যাঁ হ্যাঁ, ছবিতে চতুর্থ জন আসলে একটি বাচ্চা মেয়ে, বয়স বোধ করি 7 থেকে 8 বছর হবে। আরো একটি বিষয়, না থাক, তবে এর থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, আর তা হলো অতীতের কোনো রহস্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন মিলনবাবু। তবে সেই বিষয়টি ঠিক কি তা এখনো পর্যন্ত জানা যায়নি। বাবা, এ তো ভারী চিন্তার বিষয় গো। তা তো বটেই, রহস্য যত গভীরতা পাবে মস্তিষ্ককে ঠিক ততটাই সচল রাখতে হবে, বুঝলে বন্ধু? এই বলে ফের একবার নিজের ঘরে ঢুকে গেল। বুঝলাম আজ আর ওকে বিরক্ত করে বিশেষ লাভ হবে না। পরের দিন সকালে একটু দেরি করেই ঘুমটা ভাঙল। কয়েকদিন যাবত এই বদ্ধভ্যাসের কারণে মাঝে মধ্যে বোমকেশের বকুনিও খেতে হয়েছে। ঘুম চোখেই পাশের ঘরে উপস্থিত হয়ে বৌঠানের উদ্দেশ্যে জিজ্ঞেস করলাম, বৌঠান, তোমার পতিদেব কোথায় গো? আর বলো না ঠাকুরপো, কাল সারা রাত উনি জেগেই রইলেন। মাঝরাতে একবার উঠি, তখন দেখি চেয়ারে বসে একটা কাগজের ওপর কি যেন লিখছে। ওমা, সকালে দেখি ঘরে কেউ নেই। কি যে করে তোমার বন্ধুটা কে জানে। বৌঠান একটা দীর্ঘশ্বাস ফেলে উনুনের দিকে এগিয়ে গেলেন। তাকে খানিক সান্ত্বনা দিয়ে বললাম, আহা, চিন্তা করো না, নিশ্চয়ই কোনো কাজে বেরিয়েছে, দাঁড়াও একবার দেখে আসি। এই বলে যেই না বের হতে যাব, ঠিক সেই মুহূর্তে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো আমার প্রাণপ্রিয় বন্ধুটি। কি গো, এত সকাল সকাল কোথায় গিয়েছিলে? বৌঠানকেও বলে যাওনি, কি ব্যাপার বলো তো? ও মুচকি হেসে বলল, আহা, রহস্য যেভাবে ডানা বিস্তার করে চলেছে তাতে মাথাকে বিস্তর পরিমাণে খাটাতে হবে, বুঝলে? তাই ভাবলাম ভোরের বাতাসে যদি খানিক বুদ্ধি খেলে যায় আর কি। এই বলে আবার হো হো করে হেসে উঠল সে। যদিও সেই হাসি যে দীর্ঘস্থায়ী হবে না তা আর কে বুঝেছিল বলুন। আমি বারান্দায় গিয়ে হ্যারিসন রোডের ব্যস্ততার দিকে উদাসভাবে তাকিয়ে আছি। 10টা বাজতে যায়। এমন সময় টেলিফোনটা বেজে উঠতে সেদিকে অগ্রসর হলো ব্যোমকেশ। হ্যালো, কখন হলো এই ঘটনা? আচ্ছা আচ্ছা, আমরা আসছি, আপনি গিয়ে পৌঁছান। হ্যাঁ, রাখলাম। কয়েক মিনিট ধরে টুকরো টুকরো কথা বলার পরে ফোনখানা কেটে দিল সে। ব্যোমকেশের মুখের দিকে চেয়ে দেখলাম ভারী চিন্তায় পড়ে গিয়েছে বেচারা। 2-1বার মাথা ঝাঁকালো সে। এরপরে খানিকক্ষণ সব চুপ। কিছুটা কৌতূহলী গলায় আমি বলে উঠলাম, এই, কে ফোন করেছিল? আর কি এমন কথা হলো যে? পারলাম না আমি একটু আগে যদি। কয়েক মিনিট চুপ করে ফের একবার বলে চলল সে, মানিকবাবুর ফোন ছিল। আজ ভোরের দিকে খুন হয়েছেন মিলনবাবু। বাবার মতো ছেলের পরনেও শাড়ি, চোখে কাজল, আর ওই একই পদ্ধতিতে হত্যা। না, রহস্যের জট এবার ছাড়াতেই হবে। যাই হোক, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও দেখি, এক্ষুনি বেরোতে হবে। ঠিক আধ ঘন্টার মধ্যেই অবশেষে গিয়ে পৌঁছলাম ঘটনাস্থলে। আমাদের দেখে বেশ হন্তদন্ত হয়ে এগিয়ে এলেন মানিকবাবু। এসেছেন ব্যোমকেশ বাবু? দেখুন কি অবস্থা, পর পর 2টি খুন। এদিকে কিছুই করে উঠতে পারলাম না, অপরদিকে খুঁজে না পেলে এবার হয়তো আমার চাকরিটাই না চলে যায়। চিন্তা করে কিছুই হবে না মশাই। বলছি, মিলনবাবুর লাশটা এখন কোথায়? আর এই ব্যক্তিটিকে? ভেতরের ঘরে চলুন, ওখানেই সব রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে আসুন। আমরা মানিকবাবুর পিছু পিছু সেই বিষাদময় ঘরের দিকে পা বাড়ালাম। ভিতরে ঢুকতেই দেখি মেঝেতে পড়ে মিলনবাবুর নিথর দেহ। এমন ভয়ানক দৃশ্য যেন চোখে দেখা যায় না। তবে অপরদিকে
ব্যোমকেশের দিকে চাইতেই দেখি সামনের পথে অগ্রসর হয়ে চলেছে ক্রমশ। চোয়াল শক্ত করে এবার লাশের দিকে ঝুঁকল সে। তবে টানা 15 মিনিটের ওপর সময় ধরে কি এমন দেখে চলেছে তা তো বুঝতে পারলাম না। হ্যাঁ, এখানে বলে রাখা ভালো, মিলনবাবুর হাল অনেকটা তার বাবা ভবেশ চট্টোপাধ্যায়ের মতোই হয়েছে। কিন্তু খুনের পর মৃতদেহগুলির উপর এহেন শয্যার নেপথ্যে রহস্য কি? এর সাথে সুজিতবাবুর কি কোনো রকম সম্পর্ক আছে? না, মাথাটা আর কোনো কাজ করছে না আমার। এর মাঝেই মানিকবাবুর উদ্দেশ্যে ব্যোমকেশ একবার বলে উঠল, মানিকবাবু, মানিকবাবু এইখানটা, হ্যাঁ, শরীরের এই জায়গাখানি একবার ভালো করে লক্ষ্য করুন। কিছু বুঝলেন কি? আচ্ছা, বাদ দিন, এখন পোস্টমর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। আর হ্যাঁ, ওই ব্যক্তিটিকে একবার এখানে আনুন তো দেখি। ব্যোমকেশ এহেন নির্দেশের কয়েক সেকেন্ড পরেই এবার ঘরের ভিতরে প্রবেশ করলো এক ব্যক্তি। ছিপছিপে গরম, ভদ্রলোকের চোখে মুখে একটা ভয়ার্থ ছাপ স্পষ্ট দেখা গেল। কাঁপতে কাঁপতে কোনো মতে আমাদের সামনে এসে উপস্থিত হলো সে। পুলিশের থেকে জানলাম খুনের সময় আপনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। হত্যাকারীকেও নাকি দেখেছিলেন। দেখুন, গত কয়েকদিনে এখানে পর পর 2টি খুন হয়ে গেছে। তাই কিছু না লুকিয়ে যা যা জানেন সব বলে ফেলুন, নয়তো। ও লোকটার একদম চোখের উপরে চোখ রেখে শেষের কথাগুলো বেশ ধমকের সুরেই বলল। আমার নাম সুরেশ কর্মকার। প্রতিদিন সকালে কাগজ দিতে আসি এই বাড়িতে। আজ অবশ্য একটু ভোর ভোর বের হয়ে এরপর ভবেশবাবুর বাড়ির নিকট উপস্থিত হতে ভিতর থেকে অদ্ভুত রকমের কিছু শব্দ শুনে প্রথমে ভয় পেয়ে যায়। এর ঠিক কিছু সময় পর অত্যন্ত দ্রুত গতিতে বের হন এক ব্যক্তি। তাকে দেখে আমি কিছুটা লুকিয়েই পড়ি। আর তারপর ভিতরে প্রবেশ করতেই এই দৃশ্য। বিশ্বাস করুন, আমি কিচ্ছুটি করিনি। বরং যদি জানতাম ভিতরে এ সকল কাণ্ড ঘটছে, তবে দাদা বাবুকে বাঁচানোর প্রয়াসটা অন্তত করতাম। বুঝলাম, অর্থাৎ ওই ব্যক্তিটি আপনার সামনে দিয়েই পালায়। তাহলে তার চেহারার অল্প বিস্তর বিবরণ দিতেও পারবেন কি, ঠিক তো? হ্যাঁ, নিশ্চয়ই তা পারবো। দাদাবাবুর সঙ্গে যে এই কাজ করেছে তার যেন উচিত শাস্তি হয়। মানিকবাবু, এনাকে থানায় নিয়ে যান। খুনিকে ধরতে হলে এটাই এখন একমাত্র রাস্তা, বুঝলেন? এই ঘটনার পর বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত বিশেষ কিছুই হাতে আসেনি। আর সেই কারণেই মেজাজখানা বেশ বিগড়ে রয়েছে ও। বর্তমানে আমার সামনের চেয়ারেই বসে রয়েছে ও, মাথায় হাত, চোখগুলো বেশ জলজল করছে। মনে হয় রহস্যের কোনো একটা জট ছাড়াতে সক্ষম হয়েছে আমার বন্ধুটি। সেই প্রসঙ্গ ধরেই বেশ মৃদুস্বরে বললাম, বলি ভায়া, কিছু কি আন্দাজ করতে পারলে? না মানে এখন তো আর বিশেষ চাপ নেই। আমার বিশ্বাস ওই ব্যক্তি খুনিকে খোঁজার ব্যাপারে খানিকটা অন্তত সহায়তা করতে পারবে। দেখো, পরপর 2টি হত্যা, প্রতিটি ক্ষেত্রেই অদ্ভুত রকমের সাজসজ্জা। মিলনবাবুর কিছু একটা লুকিয়ে যাওয়া, ছবিতে ওই বাচ্চা মেয়ে। না 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 না, আরো ভাবতে হবে বন্ধু, আরো ভাবতে হবে। কেস বড় জটিল। আমাদের কথোপকথনের মাঝে আচমকাই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। বাইরের দরজাটা খানিক খোলাই ছিল, আর এবার সেই দিক দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন সুজিত মুখোপাধ্যায়। ভদ্রলোকের চোখ বিস্ফারিত। এই মনোরম আবহাওয়ার মাঝেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম। চেয়ারে বসতে বসতে তিনি বলে চললেন, ব্যোমকেশ বাবু, আমায় বাঁচান আপনি। আমি কিচ্ছু করিনি, কিন্তু ওরা আমার পিছু নিয়েছে। আমায় বাঁচান আপনি। সুজিতবাবুর এহেন আচরণে অবাক হলাম আমি আর ব্যোমকেশ। কি এমন হলো তার? কেই বা পিছু নিয়েছে ভদ্রলোকে? ও ওনাকে একটু শান্ত হতে বলল। শান্ত হন, শান্ত হন আপনি। আপনার বিশ্রামের প্রয়োজন। না, আপনি বুঝতে পারছেন না, যে কোনো মুহূর্তে পুলিশ আমায় গ্রেফতার করবে। আমি কিছুই জানি না, অথচ। সুজিতবাবু সোফায় বসে হাঁপাচ্ছিলেন। পুলিশ? কিন্তু কেন? কি হয়েছে? পুলিশ আপনার পিছু নিল কেন? কিছু বুঝে উঠতে পারছি না মশাই। আপনাকে তো বলেইছিলাম যে বিগত কয়েকদিন ধরে বাড়িতেই বসে আমি।
কাজের ব্যাপারে কোনো খবর নেই। তা আজ বিকেলের দিকে বের হতে যাব, ঠিক এমন সময় বাড়ির বাইরে একটি গাড়ি এসে থামে। কয়েকজন পুলিশকে আসতে দেখে প্রথমে ভয় পেয়ে যায়। পরবর্তীতে তাদের কথোপকথন শুনে যা বুঝি, এটা হলো গত কয়েকদিনে শহরে পরপর দুটি খুন হয়েছে, ভবেশ চট্টোপাধ্যায় এবং তার ছেলে মিলন চট্টোপাধ্যায়। পুলিশের সন্দেহ এ সকল হত্যার পিছনে নাকি আমার হাত আছে। বিশ্বাস করুন ব্যোমকেশ বাবু, এই বিষয়ে আমার কোনো ধারণাই নেই। ভদ্রলোকের কথা শুনে মুহূর্তের মধ্যেই পায়ের তলার মাটি যেন সরে গেল আমার। ব্যোমকেশের দিকে তাকাতে দেখি ওর কপালেও বেশ কয়েকটা চিন্তার বলিরেখা দেখা দিয়েছে। ব্যোমকেশ ওর পকেট থেকে দেশলাই বের করে একটা সিগারেট ধরিয়ে জানলার বাইরে বৃষ্টির দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রইল। ওর শান্ত ভঙ্গি দেখে মনে হচ্ছিল সে সবটা মেপে নিচ্ছে। যদিও ও কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তেই আমাদের বাড়ির নিচে একটা গাড়ি এসে থামল। বুঝলাম এ নির্ঘাত মানিকবাবুই হবেন। মুহূর্তের মধ্যেই দরজা হয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন তিনি। বর্তমানে এই চার দেওয়ালের মাঝে উপস্থিত আমি, আমার বন্ধু সুজিত মুখোপাধ্যায় আর মানিকবাবু। তৃতীয় ব্যক্তির দিকে তাকিয়ে এবারে ঝাঁঝিয়ে উঠলেন ভদ্রলোক। তুই এখানে? দুটো খুন করে শখ মেটেনি? পুলিশের চোখে ধুলো দেওয়ার মতলব? আর হ্যাঁ ব্যোমকেশ বাবু, আপনি শেষ পর্যন্ত শান্ত হন মানিকবাবু। আপনার আসার ঠিক কিছু মুহূর্ত আগেই এই ভদ্রলোক আমার কাছে এসে উপস্থিত হন। এখন সম্পূর্ণ ঘটনার বিবরণ না দিলে কিভাবে বুঝি বলুন? তবে যতদূর শুনলাম, শ্যামবাজার হত্যাকাণ্ডে সুজিত মুখোপাধ্যায়কে সন্দেহ করে চলেছে পুলিশ। এর কারণটা কি জানতে পারি মশাই? আরে আপনি জানেন না, সকালে ভবেশ বাবুর বাড়ি থেকে আমরা যে ব্যক্তিকে থানায় নিয়ে যাই, তা থেকে আমরা আসল অপরাধীর খোঁজ পাই। ওই ব্যক্তির বিবরণ অনুযায়ী খুনির একটা ছবি তৈরি করা হয়। এরপর আমাদের বুঝতে দেরি হয়নি অপরাধী আসলে কে। তিনি আর কেউই নয়, বরং বর্তমানে তিনি উপস্থিত রয়েছেন সে। এক্ষেত্রে অবশ্য অধিক পরিশ্রমের প্রয়োজন হয়নি, কারণ কয়েক বছর পূর্বে একটি চুরির মামলায় বেশ কিছুদিনে জেল খাটেন এই ব্যক্তি। ফলে ওই ছবিটি দেখেই আমরা সন্দেহ হয় আমাদের, আর তারপরেই ঘটনা সবার সামনে আসে। আপনার সব কথা আমি বুঝলাম, কিন্তু এর মধ্যে বেশ কয়েকটা খটকা রয়েছে। আচ্ছা, আপনি যে ছবির কথা বলছেন সেটা কি সঙ্গে নিয়ে এসেছেন? হ্যাঁ, ওটা আমার সঙ্গে নিয়ে আমি ঘুরছি। এই দেখুন। মানিকবাবু কোটের পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে টেবিলের উপরে দাপটের সাথে রাখলেন। আমি ছবিটা দেখার জন্য একটু ঝুঁকে এলাম। সেটির দিকে নজর দিতে ফের একবার চমকে উঠলাম। এ তো হুবহু সুজিত বাবু। তবে মুহূর্তের মধ্যেই চোয়ালটা বেশ শক্ত হয়ে গেল। খানিকটা মাথা নাড়িয়ে এবার মানিকবাবুকে সবটা খুলে জানালো সে। প্রথম দিন সুজিত মুখোপাধ্যায়ের আগমন থেকে শুরু করে সকল ঘটনার বিবরণ দিয়ে ও বলে চলল। এখন আপনি বলুন, ভদ্রলোক যদি হত্যা করে থাকেন তবে আমার কাছে এসে উপস্থিত হবেন কেন? আমি যে একজন গোয়েন্দা তা জেনেও এত বড় সাহস দেখাবেন বলে মনে হয় না। আর একটা কথা, ছবিটা একবার ভালোভাবে দেখুন। এই ব্যক্তির কপালের দিকে একটি কাটা দাগ বিদ্যমান, কিন্তু সুজিত বাবুর এরকম কোনো ক্ষত চিহ্ন নেই। হতে পারে কোনোভাবে দাগটা লুকিয়ে ফেলেছে শয়তানটা। আর এটা ভুলে যাবেন না যে অতীতে অপরাধের জগতে সে জড়িত ছিল। ব্যোমকেশ ও মানিক সরকারের কথোপকথনের মাঝে এবার এক প্রকার কাতর স্বরে বলে উঠলেন সুজিতবাবু। বিশ্বাস করুন মশাই, আমি খুন করিনি। হ্যাঁ, অতীতে ভুলবশত একবার চুরির মামলায় জড়িয়ে পড়ি, কিন্তু খুন না 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 না, এ কাজ আমি কখনোই করতে পারি না। ছবিতে থাকা ওই ব্যক্তি আমি নই। মানিকবাবু, আমার মনে হয় খুনগুলিতে এমন বেশ কয়েকটি রহস্য রয়েছে যা এখনো আমাদের সামনে আসেনি। আমাকে খানিকটা সময় দিন। আর হ্যাঁ, এই ব্যক্তি যদি অপরাধী না হন তবে আসল খুনি কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে। আমি বলি কি, আপনি সুজিত মুখোপাধ্যায়কে গ্রেফতার করে নিয়ে যান। কি কারণে এই সিদ্ধান্ত এবং বর্তমানে আমার মাথায় ঠিক কি চলছে সেই বিষয়ে এখন কিছু বলতে পারবো না।
সুজিতবাবু, চিন্তা করবেন না। আপনি যদি কোনো অন্যায় না করে থাকেন তাহলে শাস্তি আপনার হবে না, এটুকু নিশ্চিত থাকতে পারেন। মানিকবাবু যখন সুজিতবাবুর হাতে হাত করা পড়াচ্ছিলেন তখন ভদ্রলোকের ফ্যাকাশে মুখটা দেখে আমার মায়া হলো। বেশ খানিকক্ষণ সব চুপ, একরাশ নিস্তব্ধতা যেন ছেয়ে গিয়েছে গোটা পরিবেশে। এর মাঝেই ব্যোমকেশ খালি একবার বলে উঠল, সুজিতবাবু, আপনি যেখানে কাজ করতেন সেই বাড়িটির ঠিকানা একবার দিয়ে যাবেন, কেমন? বুধবার সকাল, প্রাতরা সেরেই বেরিয়ে পড়েছে ও। যাওয়ার আগে শুধু একবার বলে যায়, মনে অনেকগুলো খটকা রয়ে গিয়েছে, আমি বরং একবার বাইরে থেকে ঘুরে আসি। আরো বেশ কয়েকটি কাজ বাকি রয়ে গেছে, ফিরতে দেরি হবে, বুঝলে? এরপর দুপুর হতে বিকেল পর্যন্ত সময়টা লেখালেখি নিয়ে থাকলেও মনটা পড়েছিল তদন্তের দিকে। কি জানি নতুন কোনো তথ্য হাতে আসলো কিনা। বিকেলের দিকে জানলার বাইরে তাকিয়ে দেখি হ্যারিসন রোডের ব্যস্ততা আবার ফিরে এসেছে। ঘড়ির কাঁটা 6-এর ঘর ছুঁতেই আগমন ঘটল ব্যোমকেশের। লক্ষ্য করে দেখলাম চোখে যেন একটা উজ্জ্বল দীপ্তি খেলে যাচ্ছে ওর। সাধারণত তদন্তের শেষ পর্যায়ে এসে এহেন হাবভাব দেখা যায় ওর মধ্যে। তবে কি তা ভায়া, কি হলো বলবে? আসল অপরাধীর খোঁজ কি মিলল? না, তবে আর কিছু সময়ের অপেক্ষা। শোনো, তবে দুপুর হতেই সুজিতবাবুর দেওয়া ঠিকানায় পৌঁছে যাই। সেখানে গিয়ে জানতে পারি কয়েক মাস পূর্বে এক দম্পতি সেই বাড়িটি ভাড়া নেন, তবে গত 2-3 দিন ধরে তারা উধাও। এরপর বাড়িটির ভিতরে প্রবেশ করতেই সব পরিষ্কার হয়ে যায়, যদিও সেই বিষয়ে খোলসা করার সঠিক সময় এটা নয়। বরং তৈরি হও, খুব তাড়াতাড়ি এ রহস্যের জবনিকা পতন হতে চলেছে। আগামীকাল রাতে আমাদের গন্তব্যস্থল হবে শ্যামবাজার। ব্যোমকেশের কথার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না, তবে এখানে কৌতূহলে সুরে একবার জিজ্ঞেস করলাম, আমরা কি ভবেশবাবুর বাড়ি? ঠিকই ধরেছ বন্ধু, সুজিত বাবুকে নিয়ে পুলিশও উপস্থিত থাকবেন সেখানে। আসল অপরাধীর কাছে একটি বার্তা পৌঁছে দেওয়া দরকার, আর সেটা হলো গিয়ে এখনো জীবিত রয়েছেন মিলন চট্টোপাধ্যায়। যেহেতু এই ঘটনাটি এখনো প্রকাশ্যে আসেনি, সেই কারণেই আগামীকালের কাগজে যখন এই খবরখানি প্রকাশ পাবে তখন পায়ের তলার মাটি সরে যাবে খুনির। আমার বিশ্বাস কাল রাতের দিকে নিজের অসম্পূর্ণ কাজ পূরণ করতে ফের একবার এই বাড়িতেই হাজির হবে সে। আর তখনই বৃহস্পতিবার রাত। বর্তমানে ব্যোমকেশ, আমি আর সুজিতবাবু সহ গোটা পুলিশ বাহিনী হাজির ঘটনাস্থলে। অপরাধীর খোঁজে আমাদের এই অভিযান শেষ পর্যন্ত কতখানি সফল হয় তা সময়ই বলবে। ঘড়ির কাঁটা ইতিমধ্যেই 10টার ঘর ছুঁয়েছে। মিলনবাবুর ঘরের এক কোণে গা ঢাকা দিয়ে বসে আমরা। ভিতরকার নিশ্ছিদ্র স্তব্ধতা কাটিয়ে মানিকবাবু বলে উঠলেন, বলি ব্যোমকেশ বাবু, আসল খুনি যে আজ এখানে আসবেই সেই বিষয়ে আপনি কতখানি নিশ্চিত? মানে এরপর তো হতেই পারে ভয় পেয়ে সে আর আসলোই না। আমার যতদূর মনে হয় ওই ব্যক্তি আজ আসবে। কোনগুলি থেকে এটা পরিষ্কার যে ভয়ঙ্কর আক্রোশের জেরেই এই সকল কাণ্ড ঘটানো হয়েছে। তাই আসল অপরাধী যখন এটা জানতে পারবে যে মিলনবাবু এখনো বেঁচে রয়েছেন, তখন সে নিজেকে সামলাতে পারবে না। আর রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সে যে পুনরায় আরেকবার আক্রমণ করার প্রয়াস করবে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। ব্যোমকেশের এই প্রয়াস কতখানি সফল হবে সেই বিষয়ে একটা দ্বন্দ্ব কাজ করেই চলেছে। বিশেষ করে সময় যত অগ্রসর হচ্ছে বুকের ভেতর ঢিপঢিপানিটা ততই যেন বেড়েই চলেছে। রাত 11:30। হাল এক প্রকার ছেড়েই দিয়েছেন মানিকবাবু। ভদ্রলোকের চোখমুখ দেখে বোঝা যাচ্ছে তিনি হতাশ। তবে ঠিক সেই মুহূর্তেই ঘটল এক ভয়ানক ঘটনা। ঘরের কোণের একটা পুরনো আসবাব ক্যাঁচ ক্যাঁচ করে উঠল। মানিকবাবু ওনার রিভলভারটা শক্ত করে ধরলেন।
ঘরের ভেতরকার অন্ধকারের মধ্যেই এবার পায়ের একটা শব্দ স্পষ্ট শোনা গেল। একবার, দুবার, তিনবার। খানিকক্ষণ সব চুপ। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম অন্ধকারের মধ্যেও ওর চোখের তেজ যথেষ্ট উজ্জ্বল। ফের একবার পায়ের শব্দ শোনা যেতেই বুঝলাম এই ঘরের দিকেই ক্রমশ অগ্রসর হয়ে চলেছে সেই ব্যক্তি। এর মাঝেই এবার মৃদু স্বরে ও বলে উঠল, সাবধান, এই ব্যক্তি অপরাধী হলে অবাক হওয়ার কিছু থাকবে না। তার কাছে অস্ত্র থাকতেই পারে। কেউ আওয়াজ করবেন না, একদম চুপ। কয়েক মিনিটের মধ্যেই এবার দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করল রহস্যময় এক ব্যক্তি। ব্যোমকেশের পরিকল্পনা মতো বিছানার উপর আগে থেকেই বালিশের চাদর চাপিয়ে রাখা হয়। অন্ধকারে দেখলে মনে হবে কেউ শুয়ে রয়েছে। ধীরে ধীরে সেদিকেই এগোতে থাকলো সেই ব্যক্তি। তবে এরপর যে এক ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করে রয়েছে তা ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। মুহূর্তের মধ্যেই পোশাকের ভিতর হতে একটা ছুরি বের করে বিছানার উপর বেশ কয়েকবার চালাতে থাকলো সে। এতটাই বীভৎস দৃশ্য যেন চোখে দেখা যায় না। অপরদিকে আসল অপরাধীর নাগাল পেতে তৎপর ব্যোমকেশ এবার ঝাঁপিয়ে পড়ল তার উপর। পেছন পেছন এগিয়ে গেলাম আমরাও। অন্ধকারে এত মানুষকে বেরিয়ে আসতে দেখে প্রথমে হতবাক হয়ে গেলেও মুহূর্তের মধ্যে ধাতস্থ হয়ে এবার ওর উপর পাল্টা আক্রমণ করে বসল ব্যক্তিটি। খানিক সময় ধরপাকড়, হাতে থাকা অস্ত্র দিয়ে ওর কপালের দিকে সেটা চালিয়ে দিল সে। তার হাতের খুশি খেয়ে ইতিমধ্যেই জখম হয়ে পড়েছেন মানিকবাবু। অন্ধকারের মধ্যেই খুনিকে আটকানোর সব রকম চেষ্টা করে চলেছি আমি। তবে সেই চেষ্টা কতখানি সফল হবে তা আমি জানি না। আমাদের হাত ফসকে এক প্রকার বেরিয়েই যাচ্ছিল সে। এমন সময় গুলির শব্দে ভরে গেল গোটা ঘর। প্রথমটায় কাজ না হলেও ব্যোমকেশের দ্বিতীয় গুলি গিয়ে লাগলো ওই ব্যক্তির পায়ে। ব্যাস, বর্তমানে বড় হলঘরটিতে আমরা বসে। 5 হয়ে গুলি বেরিয়ে গেলেও তার আঘাতে ইতিমধ্যেই ছটফট করে চলেছে ওই ব্যক্তি। তবে তার গলার আওয়াজ এমন কেন? প্রথম দিকটায় সন্দেহ হলেও শেষ পর্যন্ত যে এমন অদ্ভুত এক রহস্য অপেক্ষা করে রয়েছে তা আর কে ভেবেছিল? অন্ধকার শেষে আলো চলতেই ভাঙল চমক। এতদিন পর্যন্ত যাকে ঘিরে এত রহস্য, তিনি কিনা একজন মহিলা, অর্থাৎ দুটো হত্যার নেপথ্যে। মুখটাও কেমন যেন চেনা চেনা ঠেকছে। সবচাইতে বড় কথা, তাঁর কপালের বাম পাশে সেই কাটা চিহ্ন। আলোর নিচে ওই মহিলার ফ্যাকাশে মুখটা দেখে আমরা সবাই থমকে গেলাম। তাহলে সেদিনকার ওই লোকটি সুজিত বাবুকে কিভাবে দেখলেন? একাধিক খটকার মাঝে এবারে ব্যোমকেশ বলে উঠল, আমরা সকলেই জানি যে বিগত কয়েকদিনে শ্যামবাজার এলাকায় পরপর 2টি খুন হয়। প্রথমে ভবেশ চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি, আর তার কয়েকদিনের মাথায় মিলন চট্টোপাধ্যায়। 2টি মৃত্যুতেই প্রথমে মাথায় গভীর অস্ত্র দিয়ে আঘাত এবং পরবর্তীতে বুকের উপর একের পর এক ছুরির আঘাতে অবশেষে মৃত্যু হয় তাদের। তবে শুধু হত্যাই নয়, পরবর্তীতে মৃতদের শরীরের সাজসজ্জা দেখে শোরগোল পড়ে যায় সর্বত্র। পরনে শাড়ি, চোখে কাজল। এমন হত্যা কুসমিনকালেও হয়েছে বলে মনে পড়ে না। খুন করে শাড়ি পরানো এ কেবল ঘৃণা নয়, এ হলো এক চরম প্রতিশোধের বহিঃপ্রকাশ। এর মাঝে খুনগুলির তদন্তের দায়িত্ব এসে পড়ে আমার কাঁধে। এখানে বলে রাখা ভালো, গত সপ্তাহে সর্বপ্রথম আমাদের বাড়িতে এসে উপস্থিত হন সুজিত বাবু। এক অদ্ভুত রকমের ঘটনা নিয়ে হাজির হন তিনি। যদিও প্রথমে সেই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিইনি, তবে এই 2টি ঘটনা যে একে অপরের সঙ্গে যুক্ত আর কে ভেবেছিল? ভবেশ চট্টোপাধ্যায়ের ছেলে বাইরে বের হলে সেই সুযোগে খুন করা হয় বৃদ্ধকে। পরবর্তীতে বাড়ির চাকরকেও খুঁজে পাওয়া যায়নি। তবে মিলন বাবুর হত্যার সময় সেখানে উপস্থিত ছিলেন সুরেশ নামে এক ব্যক্তি। তার বিবরণ অনুযায়ী পরবর্তীতে পুলিশের নজরে পড়েন সুজিত মুখোপাধ্যায়। তবে এক্ষেত্রে মাথায় বেশ কয়েকটা খটকা জাগে। আর আপনারা সকলেই জানেন, সত্যের অন্বেষণ করাই হলো আমার মূল উদ্দেশ্য। সেই কারণেই বেশ কয়েকটি বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত
চুপ করে বসে থাকা সম্ভব ছিল না। আর এখন তো সমস্ত ঘটনাই আপনাদের সামনে। কি ঠিক বললাম তো শালিনী দেবী? তবে নিজের বাবার দাদাকে মারতে একটু হাত কাঁপলো না আপনার? এ কি বলছে ব্যোমকেশ? এই মহিলা তবে চট্টোপাধ্যায় পরিবারের মেয়ে? যা শুনে চলেছি তা যেন নিজের কানেই বিশ্বাস হচ্ছে না। শালিনী দেবী মেঝের ওপর পড়ে থেকে আমাদের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে চাইলেন। এর মাঝেই ফের একবার বলে চলল সে, আমার এই কথা শুনে এখানে উপস্থিত সকলেই যে হতবাক এ বিষয়ে আমি একরকমের নিশ্চিত বলা যায়। তবে আর কিছু সময়ের মধ্যেই আপনাদের মনের সকল জিজ্ঞাসা দূর হতে চলেছে। ভায়া, তোমার মনে পড়ে প্রথম দিন যখন এই বাড়িতে এসে উপস্থিত হই, তখন ভবেশবাবুর ঘর থেকে একটি ছবি মেলে। সেখানে ওই ভদ্রলোক, ওনার স্ত্রী আর ছেলে ছাড়াও উপস্থিত ছিল বাচ্চা একটি মেয়ে। সেই মুহূর্তেই আমার মনে একটা সন্দেহ জাগে, তাহলে মিলনবাবু আমাদের কাছে কি কিছু লুকানোর চেষ্টা করেছেন? যদিও এর পরের দিনই খুন হন তিনি। পরবর্তীতে সুরেশের কথা মতো খুনির একটি প্রতিকৃতি তৈরি করে পুলিশ, যার মুখের আদলের সাথে সুজিত বাবুর অনেকটাই মিল। আর এখানেই আমার সন্দেহ আরো প্রকট হয়ে ওঠে। সুরেশবাবুর বর্ণনা অনুযায়ী অপরাধীর কপালের কাছে একটি কাটা চিহ্ন থাকলেও সুজিত মুখোপাধ্যায়ের শরীরে এরকম কোনো দাগ নেই। আর ঠিক তখনই আমার মনে পড়ে ওই ছবিটির কথা। এখানে থাকা বাচ্চাটির কপালের বাম প্রান্তে সেই একই দাগ থাকলেও ওই মুহূর্তে আমার কাছে কোনো প্রমাণ ছিল না। এই কারণেই সুজিত বাবুকে গ্রেফতার করার পরামর্শ দিই। এক্ষেত্রে ওই ভদ্রলোক পুলিশের নজরে থাকলে তা আমার তদন্তের জন্য সুবিধাজনক হবে বলেই এহেন সিদ্ধান্ত নিই। এর মাঝেই গতকাল সুজিত বাবুর অফিসে পৌঁছে গেলে জানতে পারি সেই স্থানটি কেবল কয়েক মাসের জন্য ভাড়া নেওয়া হয় এবং বর্তমানে তাদের কোনো খোঁজ নেই। সন্দেহবশত এরপর বাড়ির মালিকের কাছ থেকে চাবি নিয়ে ঘরের ভেতর প্রবেশ করতেই দুটি গুরুত্বপূর্ণ তথ্য আসে সামনে। প্রথমে একটি ছবি খুঁজে পাই, সেটি ছিল শালিনী দেবীর। তবে অপর একটি ছবি দেখতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় আমার। দ্বিতীয় ছবিতে থাকা মানুষটির আদল সুজিত বাবুর সাথে হুবহু মিললেও সেই ছবির ধরনই বলে দিচ্ছিল যে অপরাধী আসলে কোনো ছদ্মবেশের আশ্রয় নিচ্ছে। সেটিতে উপস্থিত ব্যক্তির সঙ্গে সুজিত বাবুর মুখের হুবহু মিল থাকলেও ওই ভদ্রলোকের মাথার কাছে ছিল সেই একই চিহ্ন। এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো ঘটনাটাই অবশ্য আমার কাছে স্পষ্ট। যদিও ভবেশ বাবুর এক প্রতিবেশী আর তার পুরনো এক বন্ধুর সাহায্য ছাড়া এ বিষয়ে এগোনো আমার পক্ষে বিশেষ সহজ হতো না। আচ্ছা অজিত, ভাবো, একটি মানুষের ভিতর থেকে যদি আরো একটি মানুষ বের হয় তাহলে কেমন হবে? যদিও এখানে মানুষ শব্দটি ব্যবহার না করে সত্তা শব্দটি বেশি গ্রহণযোগ্য। দাঁড়াও একটু। এই বলে এবার শালিনী দেবীর দিকে ক্রমশ অগ্রসর হতে থাকল ব্যোমকেশ। মুহূর্তের মধ্যেই এক হ্যাঁচকা টানে মহিলার মাথা থেকে তার চুলের আস্তরণ খুলে নিল সে। এ কি, দুই একটা পার্থক্য ছাড়া সুজিত বাবুর সাথে এনার কোনো অমিল নেই বললেই চলে। খানিকক্ষণ সব চুপ। শালিনী দেবী, বাকি রহস্যের সমাধান কি আমি করব না আপনি বলবেন সব? আর হ্যাঁ, আর একটা কথা, কিছু সময় আগেই পুলিশের হাতে ধরা পড়েছে কল্যাণ। আমার অনুমান দুটি হত্যাকাণ্ডে আপনাকে সম্পূর্ণ মদত দিয়েছিল ওই ব্যক্তি। ফলে তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি সত্য খুব দ্রুতই সামনে চলে আসবে। তাই মিথ্যা বলে কোনো লাভ নেই, বরং সব সত্যি খুলে বলুন। বেশ কিছুক্ষণ চুপ থেকে অবশেষে মুখ খুললেন শালিনী দেবী। হ্যাঁ ব্যোমকেশ বাবু, আপনি ঠিকই ধরেছেন। আমি নিজের হাতেই খুন করেছি আমার পরিবারকে। কেনই বা করব না বলুন তো?
ছোটবেলা থেকে ভালোবাসার বদলে ঘৃণাই জোটে কপালে। কেন জানতে চান? কারণ আমার শরীরের বিশেষ এক সমস্যাই বটে। হ্যাঁ, খুব ছোট বয়সে আমি উপলব্ধি করতে পারি যে মেয়ে হয়ে বড় হলেও আমার শরীরের ভেতর রয়েছে এক পুরুষের বাস। মনে প্রাণে আর দেহে সেই পুরুষত্ব ভারটাই ক্রমশ জাগতে থাকে আমার মধ্যে। এতে আমার দোষটা কোথায় বলুন তো? কিন্তু বুকের ভেতরে থাকা অসহ্য যন্ত্রণা, কষ্ট কিচ্ছু বোঝেনি ওরা। আমার এই সত্তাকে ওরা কোনোদিন মর্যাদা দেয়নি ব্যোমকেশ বাবু। প্রতিটা মুহূর্ত আমাকে বিষিয়ে দেওয়া হয়েছিল। মা আমাকে ভালোবাসতো, তবে বাবা আর দাদার মুখের ওপর কিছু বলার সাহস পাইনি। প্রথম দিন বাবাকে যখন সম্পূর্ণ বিষয় খোলসা করে বলি, তখন তিনি জানান আমার জন্য নাকি তারা সমাজে মুখ দেখাতে পারবে না, তাই যেভাবেই হোক বিষয়টা লুকোতে হবে, না হলে আমার কপালে অনেক দুঃখ রয়েছে। জীবনের প্রতিটা পদে খালি ঘৃণা, মারধর আর কষ্ট জুটেছে আমার ভাগ্যে। একটা সময় না আর কারোর কথা না ভেবে অবশেষে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিল। মনের মধ্যে এক প্রকার স্থির করে পেলি এর বদলা আমি নেবই। পরবর্তীতে গোটা সমাজের কাছে শালিনী হিসেবে বাঁচলেও চার দেওয়ালের ভিতর আমি ছিলাম এক অন্য মানুষ। এরপর কয়েক মাস আগে সুজিত বাবুর সঙ্গে দেখা হয় আমার। উনি না দেখলেও আমি লক্ষ্য করি, দু একটা পার্থক্য ছাড়া ভদ্রলোকের সঙ্গে আমার হুবহু একটা মিল রয়েছে। তখনই মনে মনে পরিকল্পনাটা সাজিয়ে নি, আর তারপরই কল্যাণ কাকার সহায়তায় প্রথমে বাবা আর পরবর্তীতে দাদার খুন। হত্যার পর তাদের পরনের শাড়ি আর বাকি সাজসজ্জা ছিল আমারই পরিকল্পনা। একজন মানুষের ইচ্ছের বিরুদ্ধে যদি তার উপর বিপরীত সত্তা চাপানো হয় তবে তা কেমন লাগে সেটা তারাও জানুক। প্রতিটি ক্ষেত্রে আমি নিজের আসল রূপে ঘটনাস্থলে পৌঁছে যাই, আর তারপর একের পর এক খুন। এসবের মাঝে যদি হঠাৎ ধরা পড়ে যায়, তবে পুলিশের সন্দেহ যাতে সুজিত বাবুর উপরে গিয়ে পড়ে, সেই কারণেই প্রথমে এই ঘরটি ভাড়া নেওয়া, আর পরবর্তীতে সেখানে ওই ব্যক্তিকে কাজে নিয়োগ করি আমি। তবে দাদাকে খুনের দিন কপালে ওই ক্ষত চিহ্নটা সরাতে আমি ভুলে যাই, আর সেটাই ছিল আমার মস্ত বড় ভুল। এতখানি বলে চুপ করলেন শালিনী দেবী। ওনার গলার স্বর কান্নায় ভেঙে পড়লেও চোখে এক ধরনের উন্মাদনা ছিল। ব্যোমকেশ শান্ত চোখে ওনার দিকে তাকিয়ে রইল। প্রতিশোধের আগুন আপনাকেও যে পুড়িয়ে শেষ করলো শালিনী দেবী, সেটা কি বুঝতে পারছেন? সুজিত মুখোপাধ্যায় যে ওর কাছে উপস্থিত হবেন সেটা হয়তো আপনি কল্পনাই করতে পারেননি। যদিও ওই বাড়িতে ছবিগুলি ফেলে আসা আপনার প্রথম ভুল ছিল। তাছাড়া দাদার বেঁচে থাকার খবর শুনে আপনি যে এখানে উপস্থিত হবেন সেই বিষয়ে কোনো সন্দেহ ছিল না, এবং আমার অনুমান আপনার সহযোগীর কাছ থেকে আপনি এই খবরটা পেয়ে যান যে সুজিত বাবু ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছেন। তাই আজ এই শালিনী দেবীর বেশেই খুন করতে আসেন আপনি। এই ঠিক বললাম তো? এখন তো আপনারা সবকিছু জেনে গিয়েছেন, আমাকে হয়তো গ্রেফতারও করা হবে, তবে আমার কোনো আফসোস নেই, কারণ এই দুই শয়তানকে আমি নিজের হাতে খুন করেছি। এখন আপনারা যা খুশি তাই করতে পারেন ব্যোমকেশ বাবু। ড্রয়িং রুমের জানলা দিয়ে ভোরের প্রথম আলোটা তখন ওনার ম্লান মুখের ওপর পড়েছে। মানিকবাবু এবার কনস্টেবলদের ইশারা করলেন। কনস্টেবলরা তাদের কাজ করল। বর্তমানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা, সঙ্গে সুজিত মুখোপাধ্যায়। ভদ্রলোকের চোখে মুখে স্বস্তির ভাব স্পষ্ট। একটা হাঁপ ছেড়ে তিনি বলে উঠলেন, বুঝেছি ঠিক কি কারণে ওই যুগলকে একসঙ্গে দেখাই যেত না। তাছাড়া সবসময় চোখে চশমা, মাথায় টুপি পরে থাকার ফলে তাকে চেনার উপায় পর্যন্ত ছিল না। তবে আজ আপনি না থাকলে আমার যে কি হতো। ধন্যবাদ, আপনি বাঁচালেন আমাকে। শেষে একটা মুচকি হাসে ব্যোমকেশ। এটা নেহাত আমার কর্তব্য। চলো বন্ধু, আর কয়েকটা দিন বাদেই তো পুজো। তদন্ত থেকে দূরে আনন্দ করে কাটুক এই কটা দিন, কি বলো? আপনি শুনছিলেন অন্ধকারের গল্পকথা 2.0। আজকের গল্পটি আপনার কাছে কতটা ধাঁধা রেখে গেল তা অবশ্যই কমেন্ট করবেন। আপনার মতামত ও বিশ্লেষণ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারণ প্রতিটি রহস্যের সমাধানই হয় ভাবনার মধ্যেই। এরকম আরও রহস্যে ভরা গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর যদি আরও নতুন নতুন রহস্যের সন্ধান চান তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো রহস্যের মোড়কে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।